আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে আমরা মেনলি পরিবেশ শোষণ শুরু করতে যাচ্ছি। তো মোটামুটি এই চ্যাপ্টারে আমরা তিনটা লেকচার আমরা দিয়ে এই চ্যাপ্টারটা শেষ করে ট্রাই করব। তো আজকে আমাদের প্রথম লেকচার। তো চলো শুরু করা যাক, হ্যাঁ। আচ্ছা, শুরু করি। তো প্রথমে আমরা এককের ঝামেলা নিয়ে শুরু করি। তো আমি দেখছি হচ্ছে যে অনেকেই এই এই অধ্যায়ের ম্যাথগুলো পারে, ঠিক আছে। বাট ঝামেলা এটিএম, লিটার, হ্যাঁ, প্যাসকেল এগুলোর মধ্যে একটা ঝামেলা লাগাই দেয়, ঠিক আছে। তো আমরা আজকে এই ঝামেলাগুলো একটু রোধ করা ট্রাই করব। হুম। আচ্ছা, তো প্রথমে আমরা চাপের ঝামেলাগুলো একটু দেখি। আমরা একটু চাপের ঝামেলাগুলো দেখি। চাপের কি কি একক আছে একটু দেখি। এটিএম, প্যাসকেল, কিলো প্যাসকেল, তারপরে হচ্ছে মিলিমিটার পারদ চাপ, তারপরে আছে হচ্ছে ধরো সেন্টিমিটার পারদ চাপ, তারপরে আছে হচ্ছে ধরো টরিশেলি, তারপরে আছে হচ্ছে ধরো বার। ঠিক আছে, এগুলো হচ্ছে মোটামুটি চাপের একক। তো ভালো কথা। তো এবার এগুলোর মধ্যে একটা কানেকশন ঘটাই দিই। তো এক এটিএম ইকুয়াল টু হচ্ছে 101 325 প্যাসকেল। ঠিক আছে। এই ইকুয়েশন মানে এই সম্পর্কটা যদি তুমি জানো তাহলে তো খুবই ভালো, যদি না জানো একটু মনে রাখা ট্রাই করো, ঠিক আছে ভাই, একটু মনে রাখো যে এক এটিএম ইকুয়াল টু হচ্ছে 101 325 প্যাসকেল। আচ্ছা, ইকুয়াল টু হচ্ছে 760 মিলিমিটার পারদ চাপ। ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। এই একটু তোমার একদম হাফেজ থাকতে হবে, ঠিক আছে, একটু একদম হাফেজ থাকতে হবে, না এটা ভুলাই যাবে না। তো এখন তুমি একটু টেকনিক্যালি বাকিগুলো মনে রাখতে পারবা। দেখো, প্যাসকেলকে তুমি যদি কিলো প্যাসকেল নিতে চাও তাহলে কি করতে হয়, 1000 দ্বারা ভাগ করতে হয় না? তাহলে তুমি যদি 1000 দ্বারা ভাগ করো তাহলে 325 কিলো প্যাসকেল। এর একটা দশমিক দিয়ে দিবা জাস্ট, ঠিক আছে। কেন? কারণ হচ্ছে 1000 দিয়ে ভাগ করছো, 1000 দিয়ে ভাগ করলে কি হয়, দশমিকটা তিন ঘর এই বাম দিকে চলে আসে, ঠিক আছে না? আচ্ছা, কিলো প্যাসকেল হয়ে গেল। আর এটা দেখো, এই 760 মিলিমিটার, মিলিমিটার থেকে তুমি যদি হচ্ছে সেন্টিমিটারে যেতে চাও তাহলে কি করতে হয়, 10 দ্বারা ভাগ করতে হয়, তাহলে 76 সেন্টিমিটার পারদ চাপ। ঠিক আছে, খুবই সহজ। আর টরিশেলির ক্ষেত্রে তুমি মনে রাখবা যে হচ্ছে 760 মিলিমিটার পারদ চাপ, 760 টরিশেলি। ভালো কথা। আর বার হচ্ছে এক এটিএম ইকুয়াল টু হচ্ছে 1 বার। ঠিক আছে। তাহলে আমরা কিন্তু একটা লম্বা ইকুয়েশন পাচ্ছি, সেটা কি? সেটা হচ্ছে এক এটিএম ইকুয়াল টু হচ্ছে 101 325 প্যাসকেল, 760 মিলিমিটার পারদ চাপ, হ্যাঁ, 760 টুরিশেলি, 1 বার, 101.325 কিলো প্যাসকেল, তারপরে আছে হচ্ছে 76 সেন্টিমিটার পারদ চাপ। একটা লম্বা ইকুয়েশন কিন্তু আমরা দাঁড় করাইতে পারলাম, এবং এই ইকুয়েশনটা আমি মনে করি একটু কষ্ট করে মনে রাখো, দেখবো অনেক, জীবনটা অনেক ইজি হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে ধরো ভলিউমের একক। ভলিউমের একক নিয়ে একটু কথাবার্তা বলি। তো ভলিউমের একক কি কি আছে একটু দেখি। ভলিউমের একক আছে হচ্ছে মিটার কিউব, আছে হচ্ছে ধরো ডেসিমিটার কিউব, আছে হচ্ছে ধরো সেন্টিমিটার কিউব। ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে যে এই ডেসিমিটার কিউব যেই কথা, লিটার ঠিক সেম কথা। ঠিক আছে। আর এই সেন্টিমিটার কিউব যেই কথা, সেটা হচ্ছে মিলিলিটার এক কথা। এবার এটাকে সিসি দ্বারা প্রকাশ করা যায়। আচ্ছা, একটু বুঝলাম, সমস্যা নাই। দেখেন, এদের মধ্যে একটা কানেকশন ঘটাই দিই, সেটা হচ্ছে আমরা তো জানি যে হচ্ছে 1 মিটার ইকুয়াল টু হচ্ছে 100 সেন্টিমিটার, এটা তো আমরা জানি। আর সেন্টিমিটার থেকে তুমি যদি ডেসিমিটার নিতে চাও তাহলে আরো 10 দ্বারা ভাগ করতে হবে, তাহলে থাকলে হচ্ছে 10 ডেসিমিটার। মানে জিনিসটা হচ্ছে ডেসি, সেন্টি, মিলি। ঠিক আছে। অর্থাৎ এদের মধ্যে হচ্ছে 10 10 10 একটা কানেকশন আছে, ঠিক আছে। তুমি যদি মিলি থেকে সেন্টিতে যেতে চাও তোমাকে 10 দ্বারা ভাগ করতে হবে।
ঠিক আছে, তুমি যদি সেন্টিতে থেকে ডেসিতে যেতে চাও তাহলে তোমাকে 10 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমি যদি ঘন করে দেই, কিউব করে দেই সবগুলারে, তাহলে কি থাকলো? 100 × 100 × 100 সেন্টিমিটার কিউব। ঘন করলাম আর কি, কিউব করে দিলাম সবগুলারে। 10 × 10 × 10 ডেসিমিটার কিউব। তাহলে একটা ইকুয়েশন কিন্তু আমি পাচ্ছি, সেটা হচ্ছে 1 মিটার কিউব ইকুয়াল টু হচ্ছে 100 × 100 × 100, মানে কয়টা শূন্য? 6টা শূন্য। তাহলে থাকলো হচ্ছে 10⁶ সেন্টিমিটার কিউব মানে কি? মিলিলিটার। তাহলে মিলিলিটার। আর 10 × 10 × 10 মানে 1000। 1000 মানে কি? 10 কিউব। 10 কিউব ডেসিমিটার কিউব। ডেসিমিটার কিউব মানে কি? লিটার। তাহলে এখানে কিন্তু আমরা একটা ইকুয়েশন পাই গেলাম, এই যে এটা। তো আমরা এই স্লাইডে হচ্ছে এই লম্বা ইকুয়েশনটা এবং হচ্ছে এই ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন একটু মনে রাখবো, মানে অর্থাৎ চাপের এবং আয়তনের ইকুয়েশনগুলো আমরা একটু মনে রাখবো এককের। তো ম্যাথগুলো ইজি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এবার ডিরেক্টলি এই চ্যাপ্টারে চলে যাই, হ্যাঁ। তো প্রথমে আমরা শুরু করবো হচ্ছে বয়েলের সূত্র দিয়ে। তো বয়েলের সূত্র আসলে কি বলছে এটা আমাদের একটু জানা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো বয়েল বলছে যে তুমি যদি একটা বস্তুর উপর চাপ, মানে একটা বস্তুর অবশ্যই গ্যাসের উপর যদি চাপ দাও, তুমি যদি কোনো গ্যাসকে চাপ দাও তাহলে এর আয়তন কমে যাবে। ঠিক আছে, এর আয়তন কমে যাবে। সহজ কথা, তুমি যদি একটু চাপ দাও এখানে, মানে কোনো একটা গ্যাসের উপর যদি তুমি চাপ দাও তাহলে হচ্ছে আয়তন কমে যাবে। ঠিক আছে, খুবই সিম্পল। তুমি যদি একটু প্রেসার দাও, জিনিসটা চুপসে যাবে না? জিনিসটা চুপসে যাবে, অর্থাৎ আয়তন কমে যেতেছে না? আয়তন কমে যেতেছে। এটাই বলছে বয়েল, আর কিছু না। আচ্ছা, ভালো কথা। তো এখন আমরা একটু নাটক করি। এটা হচ্ছে বয়েলের সূত্র। তো এই ভিটাকে যদি আমি ওই পাশে পাঠাই দিই তাহলে থাকলো কি? পি ভি ইকুয়াল টু হচ্ছে কে। আচ্ছা, আমরা একটু ভেঙে ভেঙে লিখি, বুঝতে কষ্ট হলে একটু ভেঙে ভেঙে লিখি। এই ভিটাকে ওই পাশে পাঠাই দিই তাহলে কি থাকলো? পি ভি সমানুপাতিক 1। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। এখন এ পি ভি থাকলো, আর এই সমানুপাতিকটাকে আমি যদি সমান চিহ্ন করে দেই তাহলে একটা ধ্রুবক আনতে হয়। ঠিক আছে, তাহলে আমি ধ্রুবকটা লিখলাম হচ্ছে কে। ভালো কথা। তাহলে কি থাকলো? P1 V1 আমি যদি কে ধরি, আবার P2 V2 তো কে হবে, তাই না? কে হবে, কেন কে হবে? কারণ সিম্পল, পিভি ইকুয়াল টু হচ্ছে কে। তো যে কোনো পি তে হইতে পারে, এটা সেটা P1 হইতে পারে, P2 হইতে পারে, সমস্যা নাই তো। আচ্ছা, তাহলে এই দুইটারে যদি আমি একটু জোড়া লাগাই দিই তাহলে আমি পাবো হচ্ছে P1 V1 ইকুয়াল টু হচ্ছে P2 V2। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন বলা যায়। তাহলে বয়েলের সূত্রে আমরা এই ইকুয়েশনটা একটু মনে রাখবো, ঠিক আছে? এই ইকুয়েশনটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, এবার একটু গ্রাফিক্যালি জিনিসগুলা বোঝার ট্রাই করি। আমরা যদি হচ্ছে এই পি বনাম বি এর যদি একটা গ্রাফ আঁকি। আচ্ছা, পি বনাম বি এর একটা গ্রাফ আঁকার আগে আমরা একটু কষ্ট করে ওয়াই ইকুয়াল টু 1/x এর একটা গ্রাফ আঁকি। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু 1/x, অর্থাৎ এই পাশে ওয়াই, এই পাশে এক্স, এটার একটা গ্রাফ আঁকি। এই পাশে আমরা ধরলাম হচ্ছে 1, ধরলাম 2, ধরলাম 3, 4, এটাও 1, 2, 3, 4, এরকম ধরলাম। ঠিক আছে, আচ্ছা। তো এখন দেখি একটু ওয়াই আর হচ্ছে এক্স। ওয়াই এর মান যদি 1 হয় তাহলে এক্স এর মান কত হবে? 1/1, তার মানে 1। ঠিক আছে, ওয়াই এর মান যদি 2 হয় তাহলে এক্স এর মান, সরি গ্রাফটা মনে হয় একটু উল্টো লিখছি না? একটু উল্টো লিখছি, সরি। হ্যাঁ, এবার ঠিক আছে। এদিকে এক্স রাখলাম, এদিকে ওয়াই। হ্যাঁ, এক্স এর মান যদি 1 হয় তাহলে ওয়াই এর মান হয় হচ্ছে 1। এক্স এর মান যদি 2 হয় তাহলে ওয়াই এর মান হয় হচ্ছে 0.5। কেমনে? মানে 1/2। 1/2 মানে কি? আধা না, আধা আধা মানে হচ্ছে 0.5। যদি 3 হয় তাহলে 1/3। 1/3, যেটার মান আসে হচ্ছে কত? 0.33 মনে হয় সম্ভবত। একটু দেখি। ওয়ান
1/3, হ্যাঁ 0.33, তার মানে 0.5 থেকে আরো কম। তাহলে এবার এটাকে যদি আমি একটু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করাই, তাহলে এক্স এর মান যদি হয় 1, এই যে 1, তাহলে ওয়াই এর মানে হয় 1, তার মানে পয়েন্টটা হচ্ছে এই যে এইটা, এইটা, এটা হচ্ছে পয়েন্ট। এক্স এর মান যদি হয় 2, 2, ওয়াই এর মান হয় 0.5, তার মানে এই 1 থেকে অর্ধেকটা হয়ে যাবো, তার মানে হচ্ছে এই যে এইখানে হবে পয়েন্টটা, ঠিক আছে না? আচ্ছা, এক্স এর মান যদি 3 হয়, এক্স এর মান যদি 3 হয়, তাহলে ওয়াই এর মান আরো কমতাছে, তার মানে জিনিসটা এই যে এই দিকে চলে আসতেছে, অর্থাৎ আরো কমতাছে। আচ্ছা, এক্স এর মান যদি আমি 1/2 ধরি, তাহলে ওয়াই এর মান থাকবে হচ্ছে কত? 1/2। এক্স এর মান যদি আমি 1/2 ধরি, তাহলে ওয়াই এর মান থাকবে হচ্ছে কত? 1, 1/2, তার মানে হচ্ছে 2 থাকবে, ঠিক আছে না? এক্স এর মান যদি আমি 1/2 অর্থাৎ হাফ ধরি, তাহলে ওয়াই এর মান আসে হচ্ছে 2, ঠিক আছে? তাহলে এখানে আমি লিখলাম হচ্ছে 2। তাহলে এক্স এর মান যদি আমি হাফ ধরি, অর্থাৎ এখানে এই পয়েন্টে যদি, তাহলে ওয়াই এর মান আসে হচ্ছে 2। তাহলে এই গ্রাফটা এরকম আসতেছে না? এই যে এরকম আসতেছে, দেখো তো, এই যে এরকম আসতেছে, এরকম আসতেছে। ঠিক সেম ভাবে, ঠিক সেম ভাবে এগুলো আমি মুছে দিই। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই গ্রাফটা বোঝা, ঠিক আছে? এই গ্রাফটা সবাই হচ্ছে মোটামুটি না বোঝে মুখস্থ করে, ঠিক আছে? আমরা আজকে একটু বুঝলাম জিনিসগুলা। কি বুঝলাম একটু দেখি। আমরা এর আগে যে গ্রাফটা আঁকলাম সেটা হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 1/x এর গ্রাফ। এখন আমি যদি পি সমানুপাতিক 1/b এই গ্রাফটা যদি আঁকি, তাহলে ঠিক এরকম একটা লেখচিত্র আমরা পাবো, ঠিক আছে? সেম জিনিস না? সেম জিনিস। তাহলে আমি যদি এই বরাবর বি রাখি, এই বরাবর পি রাখি, তাহলে এইরকম একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট, ঠিক আছে? এরকম একটা লেখচিত্র তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো আমি একটু সুন্দর করে যদি লিখে দিই, এরকম একটা আমি হচ্ছে লেখচিত্র পাবো, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এই গ্রাফটা আমরা মোটামুটি বুঝলাম, ঠিক আছে? ওকে। এবং এটাকে যদি আমি T3 ধরি, এটাকে যদি T2 ধরি, এটাকে যদি T1 ধরি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে বয়েলের সূত্র অবশ্যই স্থির তাপমাত্রায় হবে, ঠিক আছে? স্থির তাপমাত্রায়, তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে কি হয়? তাহলে তুমি যদি চাপ বেশি দাও, আয়তন কমে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে বয়েলের সূত্র। আচ্ছা, ঠিক আছে। তো এবার আমরা হচ্ছে একটা দাগ টেনে দিই, হ্যাঁ, এটা দাগ টেনে দিলাম। তো তুমি দেখো তো, এই যে এই T3-র জন্য যে পয়েন্টটি আছে, এখানে বি বেশি, তারপরে বি কম, তারপর হচ্ছে T1 কম, তার মানে হচ্ছে কি বি3 বড়, হ্যাঁ বি3 বড়, মানে এই পাশে গেলে কি হয়? বি বাড়ে না? বি বাড়ে, যে আমরা ধরছিলাম 1, 2, 3, তাহলে উপরে যত যায় তত কি হয়? বি বাড়ে, তার মানে বি3 বড়, বি3 বড়, বি3 বড়, তারপরে বি2, তারপরে T1, সরি বি1। তো তুমি একটা জিনিস একটু মাথায় রাখো, এই বেশি না, 2 মিনিটের জন্য একটু মাথায় রাখো, সেটা হচ্ছে এই তুমি যদি আয়তন বাড়াও, টেম্পারেচারও বাড়বে, ঠিক আছে? 2 মিনিটের জন্য মাথায় রাখো, একটু পরে আমি জিনিসটা ক্লিয়ার করে দিব, সমস্যা নাই। তুমি এখন 2 মিনিটের জন্য মাথায় রাখো যে হচ্ছে তুমি যদি আয়তন বাড়াও, তাহলে হচ্ছে চাপও বাড়বে, সরি তাপমাত্রাও বাড়বে, বাড়বে অর্থাৎ মানে তুমি যদি পি বাড়াও, তাহলে টিও বাড়বে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি থাকলো? আমি লিখতে পারতেছি কি এখানে T3 বড়, তারপরে T2, তারপরে T1। কোত্থেকে লিখলাম? এই যে এখান থেকে লিখলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের একটা, মানে আমাদের এই জিনিসটা আমরা হচ্ছে ফাইন্ড আউট করতে পারলাম, গেল। আচ্ছা, এবার আমরা যদি পিবি বনাম পি এর একটা গ্রাফ ড্র করা ট্রাই করি, তাহলে কিরকম হবে? পিবি বনাম পি, পিবি বনাম পি এর গ্রাফটা কিরকম আসলে? গ্রাফটা হচ্ছে বেসিক্যালি ওয়াই ইকুয়াল টু সি এর গ্রাফের মতো। এখানে ওয়াই কে, ওয়াই হচ্ছে পিবি, ঠিক আছে? ওয়াই হচ্ছে পিবি, আর সি হচ্ছে পি, এরকম একটা গ্রাফের মতো। না, সরি, সি, সি কি? সি হচ্ছে এখানে কনস্ট্যান্ট, পি না। তো আমরা কিরকম জিনিসটা একটু আরেকটু আমি যদি খোলাসা করে বলি, দেখো আমরা এখান থেকে পাইছিলাম না যে পিভি ইকুয়াল টু কে, এই ইকুয়েশনটা আমরা পাইছিলাম না, পিভি ইকুয়াল টু কে। তাহলে আমরা একটু লিখি
যে হচ্ছে পিবি ইকুয়াল টু হচ্ছে কে। তাহলে এই পিবির জায়গায় আমরা লিখলাম হচ্ছে ওয়াই, আর কে এর জায়গায় লিখলাম হচ্ছে সি। ঠিক আছে, কে কি, কেও কনস্ট্যান্ট, সি হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা গেল, এটা বুঝলাম, সমস্যা নেই। আমি ইচ্ছা করে এখানে একটু সময় বেশি দিচ্ছি, যদিও লাস্ট মোমেন্ট রিভিশনে এত সময় দেওয়ার কথা না, তারপর আমি দিচ্ছি কারণ এগুলো একটু বোঝার দরকার। ঠিক আছে, এগুলো একটু বোঝার দরকার আছে। আচ্ছা, তো এবার একটু খেয়াল করি, ওয়াই ইকুয়াল টু সি তার মানে কি লেখা যায় এরকম, ওয়াই ইকুয়াল টু হচ্ছে এম এক্স প্লাস সি, যেখানে এম এর মান হচ্ছে জিরো। ঠিক আছে, এম এর মান জিরো, এই কারণে কিন্তু ওয়াই ইকুয়াল টু সি বসছে। ঠিক আছে না, তার মানে এখানে এই গ্রাফে কোনো ডাল নাই। এম মানে কি, এম মানে হচ্ছে ডাল, তাহলে এই গ্রাফে কোনো ডাল নাই, তার মানে কি গ্রাফটা হচ্ছে এই যে এরকম সোজা। ঠিক আছে, এরকম, এখানে কোনো ডাল নাই। ঠিক আছে না, আচ্ছা। এখন তুমি হয়তো বলতে পারো যে ভাই এরকম হলো না কেন, এরকমও তো হইতে পারতো। এরকম যদি হইতো, ডাল মানে কি, এম ইকুয়াল টু কি, এম ইকুয়াল টু হচ্ছে ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন এক্স স্থানাঙ্কের পরিবর্তন, তাই না? তাহলে এখানে এখানে কিন্তু আমাদের ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন হইতেছে, যার মানে এখানে একটা উপরে একটা মান থাকতো, আর নিচে এক্স এক্স স্থানাঙ্কের কোনো পরিবর্তন হইতো না, তার মানে এটা ইনফিনিটি হয়ে যেত, কিন্তু ঢাল তো জিরো, এই কারণে হয় নাই। ঠিক আছে, এটা একটু মাথায় রাখো। তাহলে আমাদের ডাল শূন্য করতে হলে আমাদেরকে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল থাকতে হয়। ঠিক আছে, এক্স অক্ষের সমান্তরাল থাকতে হয়। কেন? কারণ এখানে ওয়াই স্থানাঙ্কের কোনো পরিবর্তন হয় না, যার কারণে ডালের মানটা শূন্য আসে। তাহলে পিবি বনাম পি এর গ্রাফে এটা হয় হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। আর এই গ্রাফে কি হয়, আয়তাকার অধিবৃত্তীয় একটা গ্রাফ, আয়তাকার অধিবৃত্তীয় একটা গ্রাফ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা বয়েলের সূত্রের গ্রাফ রিপ্রেজেন্টেশনটা একটু দেখলাম। আচ্ছা, এবার আমরা একটু ম্যাথ প্র্যাকটিস করি। এসএসসি তে যেহেতু ম্যাথ আসবে, ম্যাথ একটু প্র্যাকটিস প্র্যাকটিস করি। So, আমাকে একটু 2 মিনিট টাইম দাও। আচ্ছা ঠিক আছে, এবার একটু ম্যাথ প্র্যাকটিস করি। তো বলছে স্থির তাপমাত্রা এবং 1 atm চাপে অক্সিজেন গ্যাসের আয়তন যদি 3.5 লিটার হয়, তাহলে তুমি যদি একটু চাপ বৃদ্ধি করে 2.5 atm করে দাও, তাহলে আয়তন কত হবে? ঠিক আছে, আচ্ছা, তো এখানে স্থির তাপমাত্রা যেহেতু বলছে, তাহলে আমি বলতেই পারি এটা হচ্ছে বয়েলের সূত্র, এটা হচ্ছে বয়েলের সূত্র। 1 atm চাপে, তাহলে আমি ধরি P1 ইকুয়াল টু হচ্ছে 1 atm, অক্সিজেন গ্যাসের আয়তন, তাহলে B1 ইকুয়াল টু হচ্ছে 3.5 লিটার। তারপর চাপ বৃদ্ধি করে তুমি হচ্ছে 2.50 atm করছো, তার মানে P2 ইকুয়াল টু হচ্ছে 2.50 atm। তাহলে আয়তন কত হবে, তাহলে B2 কত হবে? তাহলে তুমি কি জানো, তুমি তো জানো যে ভাই P1 B1 ইকুয়াল টু হচ্ছে P2 V2। তাহলে P1 কত, 1, B1 কত 3.15, P2 কত 2.50, B2 কত বের করবে। তাহলে এখান থেকে কি আসে, B2 ইকুয়াল টু আসে হচ্ছে 3.15 ডিভাইড বাই 2.5। ক্যালকুলেটারে বসাই দিবা, তাহলেই হবে। ওকে, আচ্ছা, তারপরে বলছে একটা বুদবুদ পুকুরের তল থেকে উপরে উঠতে ব্যাসার্ধ দ্বিগুণ হলে গভীরতা কত? অর্থাৎ একটা বুদবুদ এখানে আছে, একটা বুদবুদ ধরো এখানে আছে, তো এখন পুকুরের তলা থেকে যখন উপরে উঠছে তার ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেছে। এখানে যদি ব্যাসার্ধ R1 থাকে, তাহলে এখানে হয়ে গেছে 2R1, যেটাকে আমরা ধরতেছি ধরো R2, R2 ইকুয়াল টু ধরো 2R1। ঠিক আছে, ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেছে। তো এখন আমার যে বয়েলের সূত্র, ওইখানে তো ব্যাসার্ধের কোনো কাহিনী নেই, ওইখানে আয়তনের কাহিনী। তাহলে আমি তো জানি যে কি, পি ইকুয়াল টু হচ্ছে 4/3 পাই আর কিউ। ঠিক আছে না? ঠিক আছে,
তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে বি সমানুপাতিক আর কিউব। হ্যাঁ, বি সমানুপাতিক আর কিউব। তাহলে এটা হচ্ছে আমরা লিখতে পারি বি সমানুপাতিক আর কিউব। তাহলে এখানে এই তল থেকে যখন উপরে উঠছে দ্বিগুণ হয়ে গেছে, তাহলে আয়তন কত গুণ হয়েছে? আয়তন হয়ে গেছে হচ্ছে কয় গুণ? যদি ব্যাসার্ধ দ্বিগুণ হয় তাহলে আয়তন কয় গুণ হয়? টু কিউব না? টু কিউব না? তাহলে কয় গুণ? 8 গুণ হয়ে গেছে। 8 গুণ হয়ে গেছে। তাহলে এখানে আমি যদি বলি যে হচ্ছে এটা বি1, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে 8b1। ঠিক আছে না? কেন? কারণ বি সমানুপাতিক হচ্ছে আর কিউব। তাহলে এটাকে যদি আমরা বি টু ধরি তাহলে বি টু ইকুয়াল টু হচ্ছে 8b1। তাহলে এবার বয়লের সূত্র দিয়ে দিই। বয়লের সূত্র কি বলছে? P1 B1 ইকুয়াল টু হচ্ছে P2 V2। বাট এখানে আরেকটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যখন এই বুদবুদটা পুকুরের তলায় ছিল তখন কিন্তু একটা এক্সট্রা চাপ ছিল। সেটা কি? সেটা হচ্ছে এই যে পানির যে চাপটা আছে না, এই পানির চাপটা কিন্তু ছিল। এই পানির চাপটাকে আমরা এই 19-এ পড়ছিলাম। পানির চাপ হচ্ছে এইচ রো জি। ঠিক আছে? পানির একটা চাপ থাকে, কিন্তু এখানে কিন্তু কোনো পানির চাপ ছিল না। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি এই যে এই যেহেতু ওয়ান ধরছি তার মানে এই P1 ইকুয়াল টু হচ্ছে এই উপরের যে P2, এই P2 র সাথে এক্সট্রা যুক্ত হয়েছে আমার এইচ রো জি। ঠিক আছে? এক্সট্রা যুক্ত হয়েছে এইচ রো জি। কেন? কারণ এখানে একটা পানির চাপ থাকে কোথায়? পুকুরের তলায়। ঠিক আছে? তাহলে আমরা লিখলাম যে হচ্ছে পুকুরের তলায় এক্সট্রা হচ্ছে যেহেতু এইচ রো জি চাপ থাকে সেই কারণে এখানে এক্সট্রা যোগ করে দিলাম। তাহলে এখানে বসাই দিই P1 কত? P1 হচ্ছে P2 প্লাস এইচ রো জি। P1 কত? P1। P2 কত? P2 হচ্ছে P2। P2 হচ্ছে P2। B2 কত? B2 হচ্ছে 8B1। 8B1। ভালো কথা। এবার এগুলো একটু কাটাকাটি করি। এই B1 হচ্ছে কাটাকাটি চলে যায়। ঠিক আছে? তাহলে থাকতেছে হচ্ছে P2 প্লাস এইচ রো জি ইকুয়াল টু হচ্ছে 8P2। ঠিক আছে? তাহলে এই P2টাকে যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই থাকলো এইচ রো জি ইকুয়াল টু হচ্ছে 8P2 মাইনাস P2। 8P2 মাইনাস P2। ঠিক আছে? তাহলে কি থাকলো? এইচ রো জি ইকুয়াল টু হচ্ছে 7P2। সুতরাং P2 ইকুয়াল টু থাকতেছে কি? এটা আমার তো বলছে গভীরতা কত, তাই না? গভীরতা কত বলছে? তাহলে গভীরতা এইচ ইকুয়াল টু থাকতেছে হচ্ছে এইচ ইকুয়াল টু হচ্ছে 7P2 বাই রো জি। ঠিক আছে? তো এখানে P2 কি? P2 হচ্ছে বেসিক্যালি বায়ুমণ্ডলের চাপ। ঠিক আছে? তো পরীক্ষায় বায়ুমণ্ডলের চাপ দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি দেওয়া থাকে তাহলে তো ভালো, যদি না দেওয়া থাকে তাহলে তুমি হচ্ছে একটু কষ্ট করে মানেটা বসাই দিবা। সেটা কত? সেটা বসাবে হচ্ছে উম এক বায়ুমণ্ডল চাপ মানে 1 atm বসাই দিবে। 101 325 প্যাসকেল এটা বসাই দিবা। আর রো কত? রো হচ্ছে 1000। পানির ঘনত্ব 1000 আর জি হচ্ছে 9.8। এগুলো যদি তুমি বসায় দাও তাহলে পাবো হচ্ছে 72.37 মিটার। ঠিক আছে? তাহলে এই ম্যাথটা আমাদের করা ডান। তারপর ম্যাথে যাই। তো তারপরে ম্যাথে বলছে যে স্থির তাপমাত্রা। তো যেহেতু বলছে স্থির তাপমাত্রা তাহলে আমি বলতে পারি যে এটা হচ্ছে বয়েলের সূত্র। আচ্ছা, তো বলছে 1 atm চাপে কয়েকটা মার্বেল সহ গ্যাসের আয়তন। তো এখন বয়েলের সূত্র তো মার্বেলের জন্য না, মার্বেল তো একটা কঠিন পদার্থ, বয়েলের সূত্র তো গ্যাসের জন্য। তাহলে মার্বেল সহ গ্যাসের আয়তন হচ্ছে 200 মিলিলিটার। এবং যখন চাপকে আমি দ্বিগুণ করছি তখন মার্বেল সহ গ্যাসের আয়তন হ্রাস পাইছে এবং তখন হয়েছে হচ্ছে 105 মিলিলিটার। তাহলে মার্বেলের আয়তন কত? তো আমি ধরে নেই মার্বেলের আয়তন হচ্ছে এক্স। ঠিক আছে? তাহলে মার্বেল সহ গ্যাসের আয়তন হচ্ছে 200 মিলিলিটার। তার মানে হচ্ছে হুম, তার মানে হচ্ছে বি1 হচ্ছে 200 - x। কেন? কারণ হচ্ছে মার্বেল সহ আয়তন হচ্ছে 200 মিলিলিটার। তাহলে আমি যদি 200 থেকে এই মার্বেলের আয়তনটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমি গ্যাসের আয়তন পাবো। আর বি1 মানে হচ্ছে গ্যাসের আয়তন যেহেতু বয়লের সূত্র।
এবং চাপকে যখন আমি দ্বিগুণ করছি তাহলে পি ওয়ান থাকলো, বাট পি2 হচ্ছে 2p1। কেন? কারণ চাপকে আমি দ্বিগুণ করছি। তো তখন মার্বেল সহ গ্যাসের আয়তন হ্রাস পেয়ে হয় 105 মিলিলিটার। তাহলে বি2 হয়ে হচ্ছে 105 - x। ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা, ওকে। এবার একটু বয়লের সূত্র মেরে দিই। তো বয়লের সূত্রে কি বলছে? P1 B1 ইকুয়াল টু হচ্ছে P2 B2। তাহলে P1 কত? P1ই থাকলো। B1 হচ্ছে 200 - x। আর P2 কত? P2 হচ্ছে 2p1। B2 কত? B2 হচ্ছে 105 - x। এবার কি হয়? এবার হচ্ছে এই P1 P1 আমি হচ্ছে কাটাকাটি করতে পারলাম। তাহলে থাকলো হচ্ছে 200 - x ইকুয়াল টু হচ্ছে 2 × 105 - x। এবার এগুলাকে একটু সাজায় সাজাইয়া আমরা x এর মানটা কিন্তু বের করতে পারি। ঠিক আছে? x এর মানটা আসবে হচ্ছে 10 মিলিলিটার। ঠিক আছে? 10 মিলিলিটার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার আমরা চার্লসের সূত্র দেখব। তো চার্লসের সূত্রে বলছে যে তুমি যদি এই চাপ যদি স্থির থাকে, চাপ যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আয়তন সমানুপাতিক হচ্ছে চাপ তাপমাত্রা, যেটা আমরা ইয়াতে বলছিলাম। এই বয়লের সূত্রে যখন গ্রাফগুলো পড়াইছিলাম তখন কিন্তু বলছিলাম যে হচ্ছে বি বাড়াইলে টি বাড়ে। ঠিক আছে না? কেন বাড়ে? এই যে চার্লসের সূত্র বলছে তুমি যদি একটা ওই গ্যাসের মধ্যে যদি তুমি যদি এই তাপমাত্রা বাড়ায় দাও তখন আয়তন দেখবে বাড়বে। এবার দুধ গরম করতে এই জিনিসটা বোঝা যায়, তুমি যদি তাপ দিতে থাকবো দেখবে হচ্ছে আয়তন বাড়তে 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 সরাটা পড়া যায়, তাই না? তো এটা হচ্ছে বি সমানুপাতিক টি বলা যায়, চার্লসের সূত্র থেকে বলা যায়। ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে আমরা কি ইয়ে করতে পারি? B1/B2 ইকুয়াল টু হচ্ছে T1/T2। ঠিক আছে? যেহেতু সমানুপাতিক তাহলে 1 1। ঠিক ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের একটা ইকুয়েশন চার্লসের সূত্র থেকে। আচ্ছা, তো এবার একটু গ্রাফিক্যালি জিনিসটা বুঝাই যে বি সমানুপাতিক টি এর গ্রাফটা যদি আমরা একটু আঁকি, টি বরাবর টি রাখলাম, টি বরাবর টি রাখলাম, তাহলে বি সমানুপাতিক টি জিনিসটা কিরকম? জিনিসটা হচ্ছে বি সমানুপাতিক টি, বি যদি বাড়াই তাহলে টিও বাড়বে, তার মানে টিও বাড়বে, পিও বাড়বে। ঠিক আছে না? তাহলে লোভ দিয়ে একটা এ বরাবর হবে। ঠিক আছে না? আচ্ছা, তাহলে কি হলো? বি বনাম টি এর গ্রাফে এই লেখচিত্রটা এরকম হয়। ঠিক আছে না? এরকম হয়। তাহলে আমি যদি একটু সুন্দর করে ড্র করি তাহলে জিনিসটা হয়ে হচ্ছে এরকম। ঠিক আছে? আচ্ছা, তো এটাকে যদি আমি একটু বর্ধিত করি এবং এখানে আয়ের এই তাপমাত্রা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, এবং মনে রাখবা এই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বি শূন্য হয়, অর্থাৎ আয়তন শূন্য হয় থিওরিটিক্যালি। ঠিক আছে? বাস্তবে -260 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শূন্য হয়, বাট থিওরিটিক্যালি কিন্তু -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার হচ্ছে আয়তন শূন্য হয়। ঠিক আছে? আচ্ছা, তো এবার আমরা যদি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি চিন্তা করি, তাহলে ওয়াই এর বদলে আমরা কি লিখবো? ওয়াই এর বদলে আমরা লিখবো হচ্ছে পি। হ্যাঁ, আর এক্স এর বদলে আমরা কি লিখবো? টি। সি এর বদলে আমরা কি লিখবো? সি এর বদলে লিখবো হচ্ছে এটুকু হচ্ছে সি, এটাকে আমরা ধরি হচ্ছে বি নট। তাহলে সি এর বদলে লিখবো হচ্ছে বি নট। এম কত তাহলে? এম কত একটু যদি দেখি, এম কত? এম ইকুয়াল টু হচ্ছে কি বলছিলাম? ওয়াই2 - ওয়াই1 ডিভাইড বাই হচ্ছে x2 - x1। ঠিক আছে? তাহলে ওয়াই2 এখানে বি নট, হ্যাঁ বি নট, আর ওয়াই1 কত? এখানে এখানে শূন্য, শূন্য না, শূন্য শূন্য। x2 এই যে এখানে x হচ্ছে শূন্য, x1 এখানে হচ্ছে -273, মাইনাসে প্লাস 273। তাহলে ডাল এম ইকুয়াল টু হচ্ছে বি নট বাই 273। তাহলে কত হলো এম এর ইয়াটা? বি নট বাই 273। ঠিক আছে? তাহলে আমরা একটা ইকুয়েশন কিন্তু দাঁড় করাতে পারলাম। সেটা কি? সেটা হচ্ছে বি ইকুয়াল টু হচ্ছে বি নট টি বাই 273 প্লাস পি নট।
তো এখান থেকে আমি যদি বি নট কমন নেই তাহলে কি থাকলো 1 প্লাস টি বাই 273। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইকুয়েশন, চার্লসের সূত্র থেকে একটা ইকুয়েশন আমরা দাঁড় করাই। ঠিক আছে, আচ্ছা। এবং এখানে কি বললাম, ডালের মানটা হচ্ছে বি নট বাই 273 এবং এটাকে ডাল বা আয়তন প্রসারাঙ্ক বলা হয়, আয়তন প্রসারাঙ্ক বলা হয়। ওকে, আচ্ছা। এবার একটা ম্যাথ করি। তো ম্যাথে বলছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা বেলুনে 500 মিলিলিটার হাইড্রোজেন ঢুকানো হলো এবং এই আয়তন বেলুনের ধারণ ক্ষমতার হচ্ছে মানে 5/6। বেলুনটাকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিলে ফাটবে কিনা। তো এখানে যেহেতু চাপের কথা উল্লেখ নেই, তো আমরা বলতে পারি এটা হচ্ছে চার্লসের সূত্র, যেখানে T1 হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে কেলভিন নিলে হয় হচ্ছে 298 কেলভিন, 273 যোগ করলাম আর কি। আচ্ছা, ভালো কথা। T2 হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে 273 প্লাস 80, সেটা কত হয়? আচ্ছা, বলছে কি বেলুনটাকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিলে ফাটবে কিনা। ও আচ্ছা, ফাটবে কিনা বলছে, নিলে ফাটবে কিনা টিটু আমরা বার করব। হ্যাঁ, কত হলে ফাটবে টিটু আমরা বার করব। ঠিক আছে, টিটু আমরা বার করব। আচ্ছা, তো আয়তন বি1 কত, বি1 হচ্ছে 500, আর বি2 যদি এই 500 এর 5/6 হয়, অর্থাৎ 500 গুণ 5/6 মানে কত হয়? আমরা যদি একটু কাটাকাটি করি, উম আচ্ছা কাটাকাটি থাকুক, এটাই থাকুক, একটু ক্যালকুলেটর দেখবা কত হয়। বি2 হলো এটা, হ্যাঁ। ধরো টি2 কত, তো আমি কি জানি বি1 বাই বি2 ইকুয়াল টু হচ্ছে টি1 বাই টি2, তাই না? আচ্ছা, তাহলে বি1 কত, বি1 হচ্ছে 500, বি2 কত, বি2 হচ্ছে 500 ইন্টু 5/6। টি1 কত, টি1 হচ্ছে 298, টি2 কত, টি2 হচ্ছে বের করব। তাহলে কি হয়, তাহলে থাকলে হচ্ছে এই 500 কাটাকাটি করলাম, হ্যাঁ। তাহলে টি2 মানটা আমি পাবো হচ্ছে, টি2 মানটা আমি পাবো হচ্ছে 357.6 কেলভিন। ঠিক আছে, এবং এটাকে যদি আমি হচ্ছে সেলসিয়াসে নেই তাহলে 273 বিয়োগ করতে হবে, তাহলে থাকবে হচ্ছে 84.6 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে এটা কি ফাটবে, বেলুনটাকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিলে ফাটবে? না, ফাটবে না। কারণটা হচ্ছে এটা সর্বোচ্চ তাপ তাপমাত্রা এই 84.6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে, সমস্যা নেই। আর এর উপরে গেলে, অর্থাৎ ধরো 85 ডিগ্রি সেলসিয়াস গেলে কিন্তু বেলুনটা ফেটে যাবে। ঠিক আছে, কারণ তাপমাত্রা বাড়াইলে আয়তনও বেড়ে যায়। ঠিক আছে না? আচ্ছা, আচ্ছা। এবার এই যে দুইটা সূত্র পড়লাম, এই দুইটার একটা সমন্বয় ঘটাই দিই। অর্থাৎ বললাম হচ্ছে কি পি সমানুপাতিক 1/b, আরেকটা বললাম কি বি সমানুপাতিক টি। ঠিক আছে না? এবং এই জিনিসটাকে কিভাবে লেখা যায়, বি সমানুপাতিক 1/p লেখা যায় না? একই তো কথা, তাই না? একই কথা, এই উপরটা নিচেরটা কিন্তু একই কথা। তো রাখলাম, সমস্যা নেই। এবার এই দুইটার মধ্যে আমি যদি একটা কানেকশন ঘটাই দিই, সেটা হচ্ছে বি সমানুপাতিক, উপরে টি নিচে হচ্ছে পি। আচ্ছা, তাহলে এই সমানুপাতিক থাকলো, এই পি কে ওই পাশে পাঠাই দিলাম, টি কে নিচে পাঠাই দিলাম, আর এই সমানুপাতিকটারে সমান চিহ্ন কনভার্ট করে দিলাম, কে হয়ে গেল। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন কিন্তু পারি, সেটা হচ্ছে P1 B1/T1 ইকুয়াল টু হচ্ছে P2 B2/T2। ঠিক আছে না? তাহলে এই হচ্ছে আমাদের সমন্বয় সূত্র, এবং এটা দিয়ে আমরা একটা ম্যাথ করব। আচ্ছা, তো ম্যাথটা করি। তো বলছে প্রমাণ অবস্থায় একটা গ্যাসের আয়তন যদি 1 লিটার হয় তাহলে P1 কত, সরি এই বি1 কত, বি1 হচ্ছে 1 লিটার।
এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আচ্ছা, প্রমাণ অবস্থা একটা গ্যাসের আয়তন হচ্ছে 1 লিটার। তাহলে প্রমাণ অবস্থা মানে কি? প্রমাণ অবস্থা মানে হচ্ছে এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এসটিপিতে পি হয় হচ্ছে 1 atm, তারপরে এই তাপমাত্রা হয় হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। আর তখন তখন হ্যাঁ, 1 মোল গ্যাসের আয়তন হয় হচ্ছে 22.4 লিটার। 1 মোল গ্যাসের আয়তন, বাট এখানে তো 1 মোল বলে নাই, এই কারণে বি 1 লিটার ধরছে আর কি। হ্যাঁ, তাহলে পি ওয়ান কত? পি ওয়ান হচ্ছে 1 atm। আর টি ওয়ান কত? টি ওয়ান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। গেল এটা। এবার আসে হচ্ছে ভি টুতে। ভি টু কত বলছে? ভি টু কত জানি না, ভি টু বার করতে বলছে। পি টু কত? পি টু হচ্ছে 76 atm। টি টু কত? টি টু হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, যেটা হচ্ছে 298 কেলভিন। নাকি 98 না, 300 কেলভিন। 300 কেলভিন, 273 আর 27 হচ্ছে 300 কেলভিন। 300 কেলভিন। এবার আমরা সামান্য সূত্রটা যদি বসাই দিই, পি ওয়ান V1/T1 ইকুয়াল টু হচ্ছে P2V2/T2। হ্যাঁ, এবার সবগুলো যদি বসাই দিই, সেখান থেকে কিন্তু আমরা V2 এর মানটা বের করতে পারি। ঠিক আছে না? আচ্ছা, এবার এই ম্যাথটা সলভ করা যাক। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এখানে বলছে যে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 750 মিলিলিটার পারদ চাপে 400 ml বা 400 সিসি অক্সিজেন গ্যাস পানির উপর সংগ্রহ করা হলো। তাহলে পানির উপর থেকে সংগ্রহ করছে না, তার মানে এই যে অক্সিজেন গ্যাসটা যেটা আছে, সেটা হচ্ছে আমাদের পিজা গ্যাস। পিজা গ্যাস যেহেতু পানির উপর সংগ্রহ করছি। এখন বলছে প্রমাণ অবস্থায় শুষ্ক গ্যাসের আয়তন কত, যেখানে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, সম্পৃক্ত না বেসিক্যালি সম্পৃক্ত না, আসলে আসলে সম্পৃক্ত, হ্যাঁ সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, ঠিক আছে। হ্যাঁ, 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ হচ্ছে এত। আচ্ছা, তো এখানে কি দেওয়া আছে? টি ওয়ান দেওয়া আছে। কত দেওয়া আছে? টি ওয়ান দেওয়া আছে হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস, যেটা আসলে বেসিক্যালি 290 কেলভিন। তারপরে হচ্ছে পি ওয়ান কত দেওয়া আছে? পি ওয়ান কত দেওয়া আছে দেখো, 750 মিলিমিটার পারদ চাপ। এটা কিসের ক্ষেত্রে? ভিজা গ্যাসের ক্ষেত্রে না? ভিজা গ্যাসের ক্ষেত্রে। আর এখানে এই পানির চাপ হচ্ছে এত। তাহলে আমি যদি ভিজা থেকে পানিটারে বিয়োগ করে দিই, তাহলে আমি কি পাবো? শুষ্ক পাবো। আমাকে তো বলছে যে শুষ্ক গ্যাসের আয়তন বলছে না, তাহলে আমি কিন্তু শুষ্কটা নিব। তাহলে এই যে ভিজা থেকে শুষ্ক পানিটাকে বিয়োগ করে দিই, তাহলে ভিজা কত? 750। 750। আর পানি কত? পানি মানে হচ্ছে জলীয় বাষ্প। জলীয় বাষ্প কত? 14.4। তাহলে থাকে হচ্ছে 735.6 মিলিমিটার পার। বি ওয়ান কত? বি ওয়ান হচ্ছে 400 সিসি বা 400 মিলিলিটার, একই কথা। আচ্ছা, গেল এটা। এবার আসে হচ্ছে টি টু কত। টি টু হচ্ছে বলছে প্রমাণ অবস্থায় মানে এসটিপি তে টি টু কত হয়? 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে 273 কেলভিন। হ্যাঁ, পি টু কত? পি টু হচ্ছে 1 atm বা 760 মিলিমিটার পার। এটা কেন লিখলাম? কারণ এই যে এখানে মিলিমিটার বারো চাপে দেওয়া আছে, এই কারণে এটাও মিলিমিটার বারো চাপে লিখলাম। আর ভি টু কত? ভি টু হচ্ছে পার করতে বলছে। তো আমরা তো সহজ সূত্র জানি, সমন্বয় সূত্র। সেটা কি? সেটা হচ্ছে কি? P1 V1/T1 ইকুয়াল টু হচ্ছে P2V2/T2। এখান থেকে আমি যদি মানগুলা বসাই দিই সবগুলা, তাহলে কিন্তু আমি ভি টুর মানটা বের করতে পারি। কমেন্টে জানাও হ্যাঁ, ভি টুর মান কত আসে। যে এই ম্যাথটা বললাম, এইখানে ভি টুর মান কত আসে, এগুলো একটু কমেন্টে জানাই দিও, ঠিক আছে? আচ্ছা, এবার আসে হচ্ছে গেলুসাকের সূত্রে। গেলুসাকের সূত্র আমরা একটু দেখি। তো গেলুসাকের সূত্রে কি বলছে? গেলুসাকের সূত্রে বলছে, যেটা বাকি আছে সেটা কি বাকি আছে? পি সমানুপাতিক টি। অর্থাৎ তুমি যদি প্রেসার বেশি দাও, একটা জিনিসের উপর প্রেসার বেশি দাও, তাহলে তাপমাত্রা অটোমেটিকলি বেড়ে যায়। ঠিক আছে? প্রেসার বেশি দিলে তাপমাত্রা বেড়ে যায়। জিনিসটা উদাহরণ কি? ওই যে বরফ। বরফে তুমি যদি প্রেসার দাও, তাহলে এটা পানি তৈরি হয়। তাহলে পানির তাপমাত্রা বেশি না বরফের তাপমাত্রা বেশি? অবশ্যই পানির তাপমাত্রা বেশি। পানির তাপমাত্রা বেশি না?
পানির তাপমাত্রা ধরো 0 ডিগ্রি সেলসিয়াস হয়, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস হয়, আর বরফের তাপমাত্রা কত হয়? মাইনাস মাইনাস কিছু একটা হয়, মাইনাস ধরো 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অবশ্যই পানির তাপমাত্রা বেশি থাকে। তাহলে পানির তাপমাত্রা বেশি থাকে তার মানে কি? তার মানে হচ্ছে তুমি যদি প্রেসার বেশি দাও, হ্যাঁ, তাপমাত্রা বেড়ে যায়। ঠিক আছে না? এটা গেলুসের বলছে। তাহলে এখান থেকে তুমি একটা ইকুয়েশন কিন্তু দাঁড় করাতে পারো। সেটা কি? সেটা হচ্ছে P1/P2 ইকুয়াল টু হচ্ছে T1/T2, তাই না? এটাই তো। এবার একটা ম্যাথ করি। কি বলছে? একটা অক্সিজেন সিলিন্ডার 250 ATM সহ্য করতে পারে। এখন সিলিন্ডারটি 125 ATM চাপ এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন দ্বারা পূর্ণ করা হলো। গ্যাসের কত তাপমাত্রায় সিলিন্ডারটি বিস্ফোরিত? আচ্ছা, তাহলে P1 কত? P1 হচ্ছে 125 ATM। T1 কত? T1 হচ্ছে 300 কেলভিন। ঠিক আছে? এখন 250 ATM সহ্য করতে পারে। তো এখন তুমি ধরো প্রেসার বাড়ায় দিলে, প্রেসার বাড়ায় কত করলা? প্রেসার বাড়ায় তুমি হচ্ছে ধরো 250 ATM করে দিলে। তাহলে T2 কত হবে? তাহলে সহজ কথা, P1/P2 ইকুয়াল টু হচ্ছে T1/T2। তাহলে তুমি যদি সবগুলা বসায় দাও তাহলে T2 মানটা পাবা হচ্ছে কত পাবা? T2 মানটা পাবা হচ্ছে 600 কেলভিন। ঠিক আছে, 600 কেলভিন। এটা মুখে মুখে করা যেত। দেখো, মুখোমুখি কেমন করা যেত? 125 থেকে 250 দ্বিগুণ হয়েছে না? তাহলে মানে চাপ যদি দ্বিগুণ হয় তাপমাত্রা তো দ্বিগুণ হবে। তাহলে 300 600। ঠিক আছে, বইটা আসছিল ম্যাথটা। আচ্ছা, তো মোটামুটি আমাদের এই ছিল আজকের ভিডিও। আমরা কালকে ইনশাল্লাহ 2 নম্বর লেকচার দিব। হ্যাঁ, সবাই ভালো থাকো।